স্বাস্থ্য দুরন্ত মন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুদের ডায়রিয়া নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশুর পুষ্টি ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার ফাইকা হোসেন। আপা, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপা, শিশুরা বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তার মধ্যে অন্যতম একটি রোগ দেখা যায় ডায়রিয়া বা পাতলা পায়খানা। এই ডায়রিয়া সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। ডায়রিয়া আমরা সাধারণভাবে যেটা বলে থাকি, প্রতিদিন যদি দৈনিক 3 বা 3-এর অধিক পাতলা পায়খানা হয়ে থাকে তখন সেটা আমরা ডায়রিয়া বলে থাকি। ডায়রিয়ার সাথে বাচ্চার পেটে ব্যথা থাকতে পারে, হালকা জ্বর থাকতে পারে। এছাড়াও কি আর কোনো উপসর্গ বা আর কোনো সমস্যা হয়ে থাকে শিশুদের মধ্যে? ডায়রিয়া আসলে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, হ্যাঁ, তারপর পারসিস্টেন্ট ডায়রিয়া, এছাড়া আছে যেটা আমরা সবাই জানি ডিসেন্ট্রি। পাতলা পায়খানা 3 বা 3-এর অধিক, হ্যাঁ, সেটা আমরা বাচ্চা যখন নিয়ে আসে বাবা আমরা জিজ্ঞেস করি কতদিন ধরে হচ্ছে। ডিউরেশনটা ইম্পর্টেন্ট, কারণ সেটা যদি 14 দিনের অধিক হয়ে যায়, এবং আমরা বলে থাকি পারসিস্টেন্ট ডায়রিয়া নট মোর দেন 2 ইন্টারভেনিং পিরিয়ড উইথাউট ডায়রিয়া, মানে পাতলা পায়খানা 2 দিনের অধিক সময় মাঝখানে সেটা বন্ধ ছিল। 14 দিন ডিউরেশন, 14 দিনের বেশি, কিন্তু মাঝখানে 2 দিনের বেশি সে ডায়রিয়া ফ্রি ছিল, তখন সেটা কিন্তু পারসিস্টেন্ট ডায়রিয়া হবে না। 2 দিনের কম ডায়রিয়া ফ্রি কিন্তু 14 দিন ধরেই হচ্ছে, এর মাঝখানে হয়তো বা 2 দিনের কম সে ডায়রিয়া ফ্রি ছিল, সেটা পারসিস্টেন্ট ডায়রিয়া। এছাড়া আরেকটা আমরা যেটা সবাই জানি যে পায়খানার সাথে রক্ত যাচ্ছে, তখন সেটা আমরা বলি ডিসেন্ট্রি। আপা, বিভিন্ন বয়সে, যেমন বড়দের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে, নবজাতকের ক্ষেত্রে, এই বিভিন্ন সময়ে ডায়রিয়ার ধরনটা কি একই রকম হয়? ডায়রিয়া তো পাতলা পায়খানা, যে 3 বা 3-এর অধিক পাতলা পায়খানা যদি হয়ে থাকে সেটা ডায়রিয়া। উপসর্গ বলতে কারো পেট ব্যথা থাকতে পারে, হালকা জ্বর থাকতে পারে, পায়খানার সাথে অনেকের রক্ত যেতে পারে, যে জিনিসটাকে আমরা ডিসেন্ট্রি বলে থাকি, হ্যাঁ, এরকম এই উপসর্গগুলো দেখা যেতে পারে পাতলা পায়খানার সাথে। অনেকের বমি হতে পারে বাচ্চার, সেটাও হচ্ছে আমরা ওইগুলো উপসর্গ থাকতে পারে পায়খানার সাথে। মূলত কি কি কারণে একজন শিশুর ডায়রিয়া হতে পারে? ডায়রিয়ার কারণ হচ্ছে কন্টামিনেটেড ফুড, যেটা দূষিত খাবার অথবা পানি, এই কারণগুলোতে ডায়রিয়া হয়ে থাকে। আপা, কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে কি ডায়রিয়া হতে পারে? হ্যাঁ, কমনলি আমাদের দেশে যে জিনিসটা দেখা যায় সেটা রোটাভাইরাস ডায়রিয়া, অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া যেটা হয়ে থাকে সেটা ভাইরাস দিয়ে হয়ে থাকে। এছাড়া হচ্ছে ডিসেন্ট্রি যখন হয় সেটা তো ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, তো ভাইরাস ব্যাকটেরিয়া দুটো দিয়ে হতে পারে। আপা, ডায়রিয়া এবং ডিসেন্ট্রি দুটো কি একই জিনিস? ডিসেন্ট্রি পায়খানার সাথে, পাতলা পায়খানার সাথে তখন রক্ত যায়, যেটা আমরা বলে থাকি আমাশয়, হ্যাঁ। আর যেটা আপনি জানতে চাইছেন সেটা হচ্ছে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া। ওই ক্ষেত্রে শুধু ডায়রিয়া হয় পাতলা পায়খানা, হ্যাঁ, সেখানে পেটে ব্যথা থাকতে পারে, হালকা জ্বর থাকতে পারে বাচ্চার। আমাশয়ের ক্ষেত্রে কি এই বমি, জ্বর, এই লক্ষণগুলো কি থাকতে পারে? হ্যাঁ, আমাশয়ে জ্বর থাকতে পারে, বমিও থাকতে পারে, বমি যে কোনোটাতেই থাকতে পারে, কিন্তু রক্ত শুধুমাত্র আমাশয় হলেই যাবে। এছাড়া অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া যেটা, সেখানে পায়খানার সাথে কোনো রক্ত যায় না। আবার ডায়রিয়া হলে আমরা আর কি কি লক্ষণ দেখতে পারি? ডায়রিয়া হলে বাচ্চার বমি হবে, বাচ্চা খেতে চাইবে না, ঠিক আছে, বাচ্চার হালকা জ্বর আসতে পারে। আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা বাসায় বাবা মা যে জিনিসটা খেয়াল রাখতে বলি আমরা সব সময়, সেটা হচ্ছে বাচ্চার প্রস্রাব কমে যায়। যখনই প্রস্রাব কমে যায় তখন সেটা অ্যালার্মিং আর কি। প্রস্রাব কমে যায় মানে সেটা দেহে থেকে পানিটা কমে যাচ্ছে, শরীর থেকে পানি লবণ দুটোই বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দৈনিক কতবার প্রস্রাব করলে সেটা আমরা স্বাভাবিক ধরবো এবং কতবার কমে গেলে সেটাকে আমরা পানি শূন্যতা বলে ধরে নিব? প্রস্রাব আমরা বলে থাকি 6 থেকে 8 বার
প্রস্রাব যদি পর্যাপ্ত পরিমাণ করে তখন সেটা ঠিক আছে। আর ডায়রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয়, প্রথমে বাবা মা যে জিনিসটা খেয়াল করবে, পাতলা পায়খানা হচ্ছে, সাথে বাচ্চার এখন তো সবাই মোটামুটি জানে পাতলা পায়খানা হলে খাবার স্যালাইন খাওয়াতে হবে। তো বাচ্চাকে যখন খাবার স্যালাইন দেওয়া হবে, বাচ্চা যদি সেটা খেতে না চায়, হ্যাঁ, কিংবা বাচ্চা বমি হচ্ছে, আরও একটা জিনিস, যে জিনিসটা আমি বলেছি যে প্রস্রাবের পরিমাণটা, এই সব জিনিস হলে তখন এটা হচ্ছে আমরা বাবা মা এটা জানা থাকা দরকার, তখন হাসপাতালে নিয়ে আসতে হবে। আর যদি বাচ্চা বাসায় খেতে পারে, স্বাভাবিক আছে, পাতলা পায়খানা হচ্ছে কিন্তু বাচ্চাকে বাসায় খাবার স্যালাইন খাওয়ানো যাচ্ছে, বাচ্চা প্লেফুল আছে, প্রস্রাবের পরিমাণও ঠিক আছে, বাবা মা তখন মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু যখনই বাচ্চা নেতিয়ে যাবে, বাচ্চা খুব ইরিটেবল হবে, বাচ্চা খেতে চাইবে না, স্যালাইনটা সে খেতে পারবে না মুখে, কিংবা খেলেও সেটা বমি করে দিচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, এসব কিছু জিনিস হচ্ছে ওনাদেরকে বুঝতে হবে, এখন বাচ্চাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। প্রস্রাব করা ছাড়াও আর কি কোনো লক্ষণ আছে যা দেখে বাবা মারা তার শিশুরা পানিশূন্য হয়ে যাচ্ছে কিনা সেটা বুঝতে পারবে? ক্লিনিক্যালি আমরা যেটা সায়েন্স অফ ডিহাইড্রেশন বলে থাকি, সেটার মধ্যে বাচ্চা সানকেন আই, ইরিটেবল, অথবা বাচ্চা আনকনশিয়াস ল্যাথার্জিক হয়ে গেছে, বাচ্চাকে খেতে দিলে বাচ্চা খেতে পারছে কিনা, হ্যাঁ, বাচ্চা যদি খুব থার্স্টি থাকে, খেতে দিচ্ছে, খেয়ে নিচ্ছে, এটা একটা। আর বাচ্চাকে খেতে দিচ্ছে কিন্তু বাচ্চা খেতে পারছে না, বমি করে দিচ্ছে, এগুলো হচ্ছে সায়েন্স অফ ডিহাইড্রেশনের মধ্যে পড়ে। তাহলে আমরা যে জিনিসটা বলবো, দেখতে বাচ্চা কীরকম, বাচ্চা কি নেতিয়ে পড়েছে নাকি বাচ্চা খুব বিরক্ত, খেলাধুলা করছে না, বাচ্চার সানকেন আই, স্কিন পিঞ্চ, গোজ ব্যাক স্লোলি আমরা যেটা বলি, সেটা হচ্ছে স্যালাইন, খাবার স্যালাইন দিলে সেটা খেতে পারছে কিনা, এই জিনিসগুলো। কিন্তু কমনলি আমরা যে জিনিসটা বাবা মায়ের সুবিধার জন্য বলি যে বাচ্চাকে আপনারা ডায়রিয়া খাবার স্যালাইন দিতে হবে। এখন সে বাচ্চা যদি খাবার স্যালাইনটা খেতে পারে ঠিক আছে, কিন্তু বাচ্চা যদি খেতে না পারে তখন সেটা হচ্ছে বাচ্চাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। এর মধ্যে ইউরিন আউটপুটটা ইম্পর্টেন্ট। তো বাবা মা যে জিনিসটা বাসায় আমি বলবো আপনারা খেয়াল করবেন, বাচ্চা নেতিয়ে পড়েছে কিনা, অথবা বাচ্চা প্লেফুল আছে। 2 নাম্বার খেয়াল করবেন, বাচ্চাকে খাবার স্যালাইন দিচ্ছে, ও খেতে পারছে, অথবা বাচ্চা বমি করে ফেলে দিচ্ছে। 3 নাম্বার ইউরিন আউটপুট, এটা দেখে বাবা মা বুঝতে পারবে যে প্রস্রাব কমে গেছে, বাচ্চা তো সেই পরিমাণ প্রস্রাব করছে না, তখন বাচ্চাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। আপা, শুধু কি স্যালাইনই খাবে না এর সাথে পাশাপাশি স্বাভাবিক খাবারগুলোও শিশু খেতে পারবে? বাচ্চা যদি বাসায় থাকে এবং খাবার স্যালাইনটা খেতে পারছে, তার মানে ওর খাবারের রুচি যদি থাকে, তখন ও যদি বাসায় যা কিছু স্বাভাবিক খাবারগুলো খেতে পারবে। কিন্তু ডায়রিয়া হলে দেখা যায় যে বাচ্চার অনেক সময় বমি হয়, বাচ্চা খেতে পারছে না, তখন সেক্ষেত্রে আমরা বলি যে খাবার স্যালাইনটা, তারপর অন্যান্য লিকুইড জাতীয় যেমন ডাবের পানি, হ্যাঁ, আর ভাতটাকে একটু নরম করে কাঁচা কলার তরকারি করে রান্না করে এটা খাওয়ানো। আর যদি বাচ্চা স্বাভাবিক খাবার খেতে পারে তখন খাবার দাবারে কোনো নিষেধাজ্ঞা নেই। পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে স্যালাইন খাওয়াতে হবে, কিন্তু এটা কি নিয়মে খাওয়াতে হবে সে সম্পর্কে আমাদের খুব একটা স্পষ্ট ধারণা নেই। এ সম্পর্কে যদি একটু বলতেন। বাসায় বাবা মারা যে জিনিসটা করবেন, যে যতবার পাতলা পায়খানা হয়, আমরা বলে থাকি যতবার পাতলা পায়খানা হয় তারপর স্যালাইন খাওয়াতে হবে। 2 বছরের নিচে যদি বাচ্চা বয়স হয়ে থাকে 50 থেকে 100 ml প্রতিবার পাতলা পায়খানার পর, এবং 2 বছরের উপরে হলে 100 থেকে 200 ml বাচ্চাকে খাবার স্যালাইন খাওয়াতে হবে প্রতিবার পাতলা পায়খানার পর। স্যালাইন যখন পানিতে গুলিয়ে রাখা হয় তখন সেটা আমরা সাধারণত বলি যে 10 থেকে 12 ঘন্টার মধ্যে স্যালাইনটা খেয়ে ফেলতে হবে, আর যেটা রয়ে যাবে সেটা ফেলে দিবে, নতুন আবার আরেকটা স্যালাইন। আপা, প্যাকেটের স্যালাইন বাদে যখন দেখা গেল ঘরে এই স্যালাইনটা নেই, তখন কি আমরা বাড়িতে কোনোভাবে স্যালাইন বানাতে পারবো? বাড়িতে বানানো যাবে। সেক্ষেত্রে 1 মুঠো গুড়, 1 চিমটি লবণ আর আধা লিটার পানি, 500 ml পানিতে এটা দিয়ে বাচ্চাকে খাওয়ানো যাবে। আপা, যখন ডায়রিয়া হবে তখন শিশুদের কোন ধরনের খাবার বেশি দেওয়া উচিত? ডায়রিয়াতে তো আসলে বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে, সেই সাথে বমিও থাকতে পারে। বাচ্চার রুচি যদি থাকে, আমরা বলে থাকি স্বাভাবিক খাবার
খাওয়া দাওয়া করতে পারবে, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তবে পাতলা পায়খানা হলে খাবার, স্যালাইন, ডাবের পানি আর একটু যদি সফট খাবার দেওয়া যায় বাচ্চাকে তখন সেটা ভালো। ভাতটাকে একটু নরম করে খাওয়ানো, অনেকে আছে ভাতের মাড় বলেন, এটা ভাতের মাড় খাওয়ানো, তারপর স্যুপ যদি খাওয়ানো যায় সেক্ষেত্রে ওটা অনেক উপকার দিবে। আপা, ডায়রিয়া আসলে কিভাবে ছড়ায় এ সম্পর্কে যদি কিছু বলতে। ডায়রিয়া আমি বলেছি জীবাণুযুক্ত খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়। এক্ষেত্রে বাসার পানিটা, খাবার পানি আমরা যেটা খাচ্ছি সেটা খেয়াল রাখতে হবে, ঠিকমতো পিউরিফাইড হচ্ছে কিনা, ফিল্টার্ড হচ্ছে কিনা। বাচ্চারা দেখা যায় টয়লেট করেছে, ঠিকমতো সাবান দিয়ে হাত ধুচ্ছে না। বাসায় যিনি রান্না করছেন তার হাইজিন মেনটেন করতে হবে। বাইরে যখন যাওয়া হয়, বাইরে আমরা রেস্টুরেন্টে খেতে যাই, সেখানেও হতে পারে কন্টামিনেটেড ফুডের একটা ব্যাপার থাকতে পারে। অনেক সময় আজকাল স্ট্রিট ফুড আছে, অনেকেই পছন্দ করে। তো এইভাবে বিভিন্ন খাবার এবং পানির মাধ্যমেই জিনিসটা আসলে ছড়ায়। ডায়রিয়ার মেন কারণ হচ্ছে জীবাণুযুক্ত খাবার এবং পানি, সেটা ঘরে বাইরে যে কোনো জায়গা থেকেই হতে পারে। তার মানে আপা, যখন কোনো শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয় এবং মা তাকে পরিচর্যা করছে, তারপর যদি আবার সাবান দিয়ে হাত না ধুয়ে সেই হাতে সবজি কাটে, রান্না করে, সেখান থেকে ডায়রিয়া ছড়াতে পারে। আবার যখন আমরা বাইরে রাস্তার খাবার খাচ্ছি, ফুচকা, চটপটি এ ধরনের খাবার খাচ্ছি, তো আমরা তো জানি না যে ওটা কি ধরনের পানি ব্যবহার হচ্ছে, বা যে রান্না করছে বা যে তৈরি করছে সে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলছে। এভাবেই আর কি আমাদের ডায়রিয়া ছড়াতে পারে, তাই তো? সেটা আসলে ঘরে হোক বাইরে হোক, দু জায়গাতেই এটা হতে পারে। একজন বাবা মার কি কি করা উচিত যাতে তার সন্তান ডায়রিয়াতে আক্রান্ত না হয়? আমাদের খেয়াল রাখতে হবে পানিটা যাতে বিশুদ্ধ পানি হয়। এটা কন্টামিনেটেড ফুড যেটা আমি বলেছি, জীবাণুযুক্ত খাবার, সেই জীবাণুযুক্ত খাবার বাসায় যদি হয় তখন সেখানে হাইজিনটা মেনটেন করতে হবে। বাচ্চার হাইজিন এবং যিনি রান্নাবান্না করছেন ওনার হাইজিনটা মেনটেন করতে হবে। বাইরে আমরা যখন যাব তখন সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেরকম স্ট্রিট ফুড আমরা আজকাল মানা করে থাকি। স্ট্রিট ফুড কিন্তু টাইফয়েডেরও একটা কারণ, এবং এতে থেকে আমরা ভাইরাল হেপাটাইটিস, জন্ডিস এটাও হয়ে থাকে। কাজে স্ট্রিট ফুডটা আমরা সবসময় ডিসকারেজ করে থাকি। এই সমস্ত এগুলো থেকে বাচ্চাকে এবং আমার মনে হয় পরিবারের সদস্যরা যদি এগুলো খেয়াল রাখেন তখন ডায়রিয়াটাকে আমরা অনেকাংশেই প্রতিরোধ করতে পারবো। অর্থাৎ আমাদের নিজেদের থেকেই শুরু করতে হবে যাতে আমাদের দ্বারা আর অন্য কারো ডায়রিয়া না ছড়ায়। আপা, বাইরের খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে বড় শিশুদের ডায়রিয়া হয়ে থাকে, তো নবজাতকদের কি ডায়রিয়া হতে পারে? নবজাতকের ডায়রিয়া যদি হয় সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা তো বলে থাকি যে 6 মাসের কম যে বাচ্চারা, নবজাতক থেকে শুরু করে 6 মাস বয়স পর্যন্ত আমরা বাচ্চাদেরকে ব্রেস্ট মিল্ক, মায়ের বুকের দুধ খাওয়াতে বলি। তো ডায়রিয়ার কারণ হচ্ছে কন্টামিনেটেড ফুড এবং পানি, দূষিত জীবাণুযুক্ত খাবার, পানি। এখন ব্রেস্ট মিল্ক যারা খাইয়ে থাকেন সেক্ষেত্রে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যদি কোনো কারণে মায়ের বুকের দুধ না পেয়ে থাকে কিংবা অন্য কোনো কারণে যদি বাচ্চাকে ফর্মুলা ফিড, কোটার দুধ খাওয়ানো হয়ে থাকে, সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। সেটা কারণটা হচ্ছে সেখানে তো পানি এসে যাচ্ছে এবং যেটা দিয়ে খাওয়াচ্ছে, ফিডার কিংবা অন্যান্য জিনিস, বাটি চামচ যেগুলো ব্যবহার করছে সেগুলো স্টেরিলাইজড নাও থাকতে পারে প্রপারলি, তখন সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। সেক্ষেত্রে ডায়রিয়া হলে কি কি করা যেতে পারে বা আমাদের করণীয় কি? সেখানেও একই জিনিস বলতে হবে যে পায়খানা যদি পাতলা পায়খানা 3 বা তার বেশি হয় তখন সেখানে স্যালাইন খাওয়াতে হবে। খাবারের স্যালাইনে প্রথমে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ডায়রিয়া হলে প্রথমে খাবার স্যালাইন, কারণ ডায়রিয়ার সাথে সাথে শরীর থেকে পানি এবং লবণ চলে যাচ্ছে, সেই জিনিসটা আমাকে কম্পেনসেট করতে হবে এবং সেটা শুধুমাত্র খাবার স্যালাইনের মাধ্যমেই সম্ভব। তারপর যদি বাচ্চা খেতে না পারে, স্যালাইনটা যদি খেতে না পারে কিংবা বাচ্চা যদি বমি করে দেয়, বাচ্চা যদি অনেকবার বমি হয়, প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, বাচ্চা যদি নেতিয়ে পড়ে, তখন আমাদেরকে বাচ্চাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। 6 মাস বয়স পর্যন্ত তো শিশুদের কেবল মায়ের বুকের দুধই খাওয়ানো উচিত, তাহলে সেক্ষেত্রে মুখে বাইরে স্যালাইন খাওয়ানো কি ঠিক হবে? মায়ের বুকের দুধ যদি না খাওয়ানো হয়ে থাকে কিংবা দুধের পাশাপাশি যদি
কোটার দুধ খাওয়ানো হয়ে থাকে, তখন সেক্ষেত্রে তো ডায়রিয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এবং সেটা যদি পাতলা পায়খানা অনেক বেশি পরিমাণ হয়, 3 বা 3-এর অধিক, একদম আমরা যেটা বলি ফ্রিকোয়েন্ট প্যাসেজ লুজ স্টুল, হ্যাঁ, তখন সেক্ষেত্রে স্যালাইন খাওয়াতে হবে। এবং উনি তো কোটার দুধ খাওয়াচ্ছেন, সে বাইরের পানি ব্যবহার করছেন, সেক্ষেত্রে স্যালাইন খাওয়াতে হবে। ডায়রিয়া হলে সেখানে স্যালাইন খাওয়াতে হবে। খাবার স্যালাইনের উপরে, ডায়রিয়ার এর উপর আর কোনো ওষুধ নেই। পরবর্তী যদি খাবার স্যালাইন খাওয়ানোর পরও যদি ডায়রিয়া না কমে, হ্যাঁ, সেটা আমরা বলে থাকি যে সাথে যদি বমিও হয়ে থাকে অনেক বেশি, তখন ডাক্তারের কাছে আসবেন, ডাক্তার পরীক্ষা করে দেখবেন। তখন আমরা যে পরীক্ষাগুলো দিই সাধারণত স্টুল পরীক্ষা করে থাকি, যদি সেখানে অন্য কোনো অর্গানিজম পাওয়া যায় তখন সেক্ষেত্রে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে নবজাতকদের ডায়রিয়া থেকে দূরে রাখতে বা ডায়রিয়া থেকে মুক্ত রাখতে কি কি করা যেতে পারে? এই জন্য আমরা এখন বলেছি যে নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে। কোনোভাবে অন্য কোনো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটা বলে, ব্রেস্ট ফিড ছাড়া, মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার কিংবা কোটার দুধ সেটা খাওয়ানো যাবে না। অনেক সময় মারা মনে করে যে দুধ আসছে না, তাই ওনারা কোটার দুধ খাবার, কিন্তু না, মায়ের দুধ আসবে এবং সেটার জন্য আমার মাকে বলতে হবে যে না, আপনার প্রথম যে দুধটা আসে শাল দুধ, সেটা কম হতে পারে কিন্তু সেটাই ওর জন্য যথেষ্ট। মায়ের বুকের দুধ 6 মাস পর্যন্ত অবশ্যই খাওয়াতে হবে। এই সময় যদি কোটার দুধ খাইয়ে থাকে তখন সেখানে অবশ্যই অন্য, শুধু ডায়রিয়া বলে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যে কোনো ধরনের বাচ্চার একটা রিস্ক থাকে যে কোনো ধরনের অসুখ বিসুখের প্রতি। আপা, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারলাম। দূষিত খাবার এবং দূষিত পানি না পান করলে তবেই আমরা ডায়রিয়া থেকে মুক্ত থাকতে পারবো। একদম ঠিক বলেছেন আপনি। আপা, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের এই সুন্দর প্রাণবন্ত একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজ কথা বললাম শিশুদের ডায়রিয়া নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার আসব নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।